নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। রবিবার চিনি পাচারকালে বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো এক বাংলাদেশি পাচারকারী। ঘটনা কলমচৌড়া থানাধীন আদমপুর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায়। নিহত বাংলাদেশি পাচারকারীর নাম আনোয়ার হোসেন, বয়স ৪৫। তার বাড়ি বাংলাদেশের বাক্সিমোল ইউনিয়নের মিরপুর গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। চিনি পাচারকালে বিএসএফ এর গুলিতে নিহত এক বাংলাদেশি পাচারকারী। ঘটনাটি ঘটে সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানাধীন আদমপুর জামতলা এলাকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে। জানা যায়, রবিবার সকালে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চিনি পাচার করার সময় বিএসএফ পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে নিহত হয় এক পাচারকারী। মৃত পাচারকারীর নাম আনোয়ার হোসেন, বয়স ৪৫ বছর। তার বাড়ি বাংলাদেশের বক্সিমুল ইউনিয়নের মিরপুর গ্রামে। স্থানীয় এক ব্যক্তি জানায়, এদিন সকালে প্রথমে তিনি একটি গুলি চালানোর শব্দ শুনতে পান। তার ঠিক ৩০ মিনিট পরে আরও একটি গুলি শব্দ পান তিনি। তখন জানতে পারেন সীমান্ত এলাকায় একজন বাংলাদেশি ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। আমি তো আসলে ছিলাম না। আমি প্রথমে আমার বাড়ি থেকে আওয়াজ শুনছি যে একটা গুলির আওয়াজ হয়েছে। হওয়ার পরে সবাই বলা বলি করতো, সেই জায়গায় মিরপুরের নিবাসী একজন গুলি করে মারা ফেলছে বিএসএফ। উনি আসছিল, কী কারণে আসছিল বলতে পারবো না, এদিক দিয়ে আসছিল। তো পরে বিএসএফ গুলি করছে, গুলি করার উনি পড়ে গেছিল। পড়ার পরে আধা ঘন্টা পরে আবার আরেকটা গুলি আওয়াজ শোনা গেছে। আমার মনে হয় যে প্রথম গুলিতে উনি মারা যায় নাই, পরে ওনারা নিয়ে যায়, ওনার থেকে সমস্ত তথ্য, ওনার বাড়ি কোথায় কি আসে বিষয় সব তথ্য নেওয়ার পরে গুলি দিয়ে ওনারা মারছে। আমার মনে হইতেছে, আমি তো জানি না সঠিক কি হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কলমচৌড়া থানার পুলিশ। পরবর্তী সময় সিপাহীজলা জেলার পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ ভারতীয় ভূখণ্ড থেকে মৃতদেহ উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। এক পুলিশ অফিসার জানায়, ভারতীয় ভূখণ্ড থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু চিনি উদ্ধার করা হয়েছে। মৃতদেহের ময়না তদন্ত শেষে আইন মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা হবে। আপনার কি সীমান্তের কাঁটাতারের বেড়ার উপাস থেকে নিয়ে এসেছেন, না কাঁটাতারের বেড়ার ভারতীয় স্থান থেকে নিয়ে এসেছেন? ভারতীয় সীমান্ত থেকে আমরা নিয়ে এসেছি। সাথে কি চিনি ছিল? হ্যাঁ, এখানে কিছু চিনি ছিল। এখন কি করা হবে ওনাকে? এটাকে ময়নাতদন্ত করা হবে, তারপর দেখা যাক আইন অনুযায়ী কী হয়। বিএসএফ হাসপাতালে কেন আসেনি সেটা তো আমি বলতে পারবো না, আমাদের অফিসাররা আছে, ওনারা বলতে পারবো। থ্যাংক ইউ স্যার। দেখা যাক আইন অনুযায়ী কী হয়। বিএসএফ হাসপাতালে কেন আসেনি সেটা তো আমি বলতে পারবো না, আমাদের অফিসাররা আছে, ওনারা বলতে পারবো। ঘটনাকে কেন্দ্র করে কলমচৌড়া থানাধীন আদমপুর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। জানা যায়, ময়না তদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। সামদন টিভি। এদিকে জিবি হাসপাতালে গুন্ডাগিরি, রোগীর পরিবারের সাথে মারপিট সিকিউরিটি গার্ডদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে হাসপাতালের রোগীর পরিবার। আইজিএম হাসপাতালের পর এবার জিবি হাসপাতালের গুন্ডামির আশ্রয় নিল এসআইএস নামে সিকিউরিটি গার্ডের সংস্থার কর্মীরা। বলে অভিযোগ, এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে হাসপাতালের রোগীর পরিবার। কারণ রোগীর পরিবারের এক যুবতীকে হাসপাতালের ওয়ার্ড থেকে বাইরে টেনে হিঁচড়ে নিয়ে মারধর করার মতো ঘটনা হয়তো ভারতেই নেই। কিন্তু এই ঘটনা সংঘটিত হল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে। ঘটনাটি সংঘটিত করেছে হাসপাতালের এসআইএস এর সিকিউরিটিরা বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাজধানীর মধ্যে ডুকলি থেকে এক থ্যালাসেমিয়া রোগীকে জিবি হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকেরা। রোগীটির অবস্থা গুরুতর হওয়ায় ওয়ার্ডের ভেতর রোগীর সাথে ছিল তার পরিবারের লোকজন। কিছুক্ষণ পর এসআইএস এর মহিলা সিকিউরিটি গার্ডরা এসে উত্তেজিত হয়ে পড়ে রোগীর পরিবারের উপর। তখন রোগীর পক্ষ থেকে বাধা দেওয়া হলে তখন রোগীর পরিবারের লোকদের ওয়ার্ড থেকে বের করে দিয়ে রোগীর মোবাইল টেনে নিয়ে যায় মহিলা সিকিউরিটি গার্ডেরা। তারপর অশ্লীল ভাষায় গালিগালাজ করে। রোগী উল্টা প্রতিবাদ জানাতে রোগীকে হাসপাতালের ওয়ার্ড থেকে টেনে বের করে বাইরে নিয়ে 10 থেকে 12 জন মহিলা সিকিউরিটি গার্ড
এদিকে এক মহিলা সিকিউরিটি গার্ডের অভিযোগ, প্রতিদিন সকাল 8:30টার সময় হাসপাতালের ওয়ার্ডগুলি থেকে রোগীর পরিবারের লোকজনদের বের করে দেওয়ার নিয়ম রয়েছে। কারণ 9টা থেকে চিকিৎসকরা ওয়ার্ডগুলিতে গিয়ে রোগীদের শারীরিক অবস্থা খোঁজ খবর নিতে আসে। যদি কোনো রোগীর শারীরিক অবস্থা গুরুতর হয় তাহলে চিকিৎসকের সাথে আলোচনা করে সে রোগীর সাথে পরিবারের একজন কিংবা দুজনকে থাকার জন্য দেওয়া হয়। এদিন ডুগলি থেকে যে রোগীটি নিয়ে আসা হয়েছে তার অবস্থা গুরুতর হওয়ার সাথে দুজনকে থাকতে দেওয়া হয়েছে। কিন্তু কিছুক্ষণ পরেই হাসপাতালের ইন্টার্নশিপ করা রোগীর আত্মীয় যুবতী রোগীর কাছে যায়। তখন তাকে হাসপাতালের ওয়ার্ড থেকে বের হওয়ার জন্য বলা হলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। তারপর সিকিউরিটি গার্ডের সুপারভাইজার সহ 5 জনকে শারীরিকভাবে নিগ্রহ করে বলে অভিযোগ। তারপরে পরিস্থিতি উত্তপ্ত হয়। গিয়ে দেখছি আমার মায়া, আমার দেওয়ার জি মায়া হাতে মধ্যে ব্যথা পাইছে। কে মারছেন? এই তারা সবাই মিলে 10-12 জন মহিলা বলে তার উপরে চাপা পড়ছে। তারা কি সিকিউরিটি গার্ড? সিকিউরিটি গার্ড। মানে কি তার গলা কিটা? এরপর আমার দেওয়ার জি চেষ্টা গেছে গা। তারা কি সকলেই মহিলা আছে না পুরুষও আছে? পুরুষ তো কইতাম পারি না, মেয়ে লোক তাই কইতাছে। সবটি মহিলা মিলে আমারে গলা চিপা ধরছে। তারপরে চশমা ভেঙে লাইছে, মাত্র নতুন চশমাটা দিয়ে আনছে। তাইরে কইছে যাও না লেখা, তোমরা একজন থাকো আর সবাই তাই যাও। আমি তো ইন্টার্নশিপ করি এখানে, আমি একটু বুঝছি। এমনি ছায়া আসে, এমনি ছায়া রইছে বলে আমার দেওর জি কইছে না এটা শিক্ষিত মিক্ষিত এটা জানি না। পরে কি পুলিশ আইছিল? খবরে পুলিশ আইছে। কারোর বিরুদ্ধে মামলা করছে না? ওইটা তো আর কইতাম পারি না, আমার হাজবেন্ডে কইতে পারে। আমি তো মেয়ে রোগীর সামনে আসছিলাম, একটু কস না। এখানে তো আপনার ডাক্তার আছে, নার্স আছে, তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাইছেন? ওখানে তো আমরা আমার রোগীর লেখা তো পাইতাছি, কিন্তু ই আন্দা তো কিচ্ছু কইছে না। এই আন্দা এরপর তো আয়া সেরা কইছে ও মীমাংসা কইরা দিছে। তা আমার হাজবেন্ড আর আমার দেওরের মেয়ে গেছে থানা গিয়া কথা কই আইছে, কিতা কিতা কইছে জানি। শেষ পর্যন্ত খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে পুলিশ। সিকিউরিটি গার্ডরা এবং রোগীর পরিবারের লোকজন জিবি পুলিশ ফাঁড়িতে মামলা করতে যায়। পুলিশ দুই পক্ষের বক্তব্য শুনে মীমাংসার বার্তা দেয়। কিন্তু প্রশ্ন হল, হাসপাতালে এই ধরনের গুন্ডাগিরি সিকিউরিটি গার্ড সংস্থার দীর্ঘদিন ধরে চলে আসছে। রোগী পরিবার পরিজনেরা হাসপাতালে গিয়ে তাদের রক্তচক্ষু সম্মুখীন হয়, শারীরিকভাবে এবং মানসিকভাবেও নিগ্রহ হয়। এ ধরনের ঘটনা হাসপাতালে কোনো নতুন কিছু নয়। বিগত দিনেও এ ধরনের অভিযোগ সিকিউরিটি গার্ডদের বিরুদ্ধে লাগাতার উঠে আসছে। মানুষ অসহায় হয়ে হাসপাতালে পরিষেবা নিতে যায়, কিন্তু এই ধরনের গুন্ডামি করার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছে তা জানা নেই। কিন্তু হাসপাতালের মধ্যে এ ধরনের উত্তেজনামূলক ঘটনা সংঘটিত করে পরিস্থিতি আতঙ্কিত করে তুলছে তারা, এবং বারবারই এই সংস্থার সিকিউরিটি গার্ডদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। কিন্তু বিষয়টি তদন্ত করার জন্য নেই কোনো হাসপাতালের আধিকারিক। কিন্তু তারা ভুলেই গেছে সিকিউরিটি গার্ড বলে আইন হাতে তুলে নেওয়ার অধিকার তাদের কাছে নেই। প্রতিদিন এভাবে রোগীর পরিবার পরিজনদের সাথে ঝগড়া ঝামেলা সৃষ্টি করে হাসপাতালের পরিস্থিতি উত্তেজিত করে তুলছে বলে অভিযোগ সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসছে। তবে যতদূর জানা যায় বিষয়টি মীমাংসার দিকে গড়াচ্ছে। যদি পুলিশ সুষ্ঠু তদন্ত করে তাহলে বের হয়ে আসতে পারে এই ঘটনার পেছনে কারা মূলত অভিযুক্ত। সান্দন টিভি। রবিবার দুপুর নাগাদ হাঁপানিয়া হাসপাতাল সংলগ্ন বিশ্বাসপাড়া এলাকা থেকে উদ্ধার একটি শিশু। রাস্তার পাশ থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় এক সেলুন কর্মী সহ এলাকাবাসী। কিন্তু শিশুটির শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকায় তার নাম এবং বাড়ির ঠিকানা কিছুই বলতে পারছিল না। এলাকাবাসীরা শিশুটিকে নিয়ে আমতলী থানায় যায়। সেখানে পুলিশের হাতে তুলে দেয় বলে খবর। শিশুটির বয়স আনুমানিক 3 থেকে 4 বছর হবে। তবে শিশুটি কোথা থেকে এলাকায় এসেছে সেটা কেউ বুঝে উঠতে পারছে না। এদিকে যতদূর জানা যায় এলাকায় কোনো শিশু নিখোঁজের ঘটনাও নেই। এখন দেখার বিষয় পুলিশ শিশুটির মা বাবাকে খুঁজে বের করতে কতটা সফল হয়। মানে কেমনে দেখতেছে হ্যাঁ হাইটে হইতেছে মানে জিজ্ঞাসা করতে বাবার নাম কি মার নাম কি কিছু করতে পারে কইছেন বাবার নাম না না করতে পারেন। তুই কখন কই যেতেছেন? এখন আমতলি দিয়েছে নিয়ে দিয়ে দিম আর কি। উন্নয়ন হিমঘরে রাস্তা ও পানীয় জলের বন্দোবস্ত করতে না পারায় ক্ষোভে ফুঁসছে আম জনতা। পঞ্চায়েত নির্বাচনের আগে স্নায়ুর চাপ বাড়ছে আমবাসা ব্লকের কেকমাছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার জনপ্রতিনিধিদের। রাস্তা ও পানীয় জলের সংকটে ভুগছে গ্রামবাসীরা। খবর নেই প্রধান ও এলাকার ওয়ার্ড মেম্বারের।
আমবাসা ব্লকের ক্যাকমাছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এ ধরনের বেহাল চিত্র রবিবার ধরা পড়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। অভিযোগ, পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডটি দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। গ্রাম পঞ্চায়েতের ভোটের সময় প্রধান সহ ওয়ার্ড মেম্বার গিয়েছিল ভোট ভিক্ষার জন্য, তারপর আর এই এলাকায় তারা গিয়ে পাও রাখেননি। ক্যাকমাছড়া ৫ নং ওয়ার্ডটিতে ৩০ থেকে ৩৫ পরিবারের বসবাস। ইট সোলিং দিয়ে বহু বছর আগে রাস্তা নির্মাণ করা হলেও তারপর আর খোঁজ নেই। ড্রেন সহ রাস্তাটি ধীরে ধীরে ভেঙে যায়। এ ভাঙা রাস্তা দিয়ে চলাচল করছে এলাকার লোকজন। বহুবার পঞ্চায়েতের প্রধান দীপালী নাথ ভৌমিক ও ওয়ার্ড মেম্বার স্বপন চক্রবর্তীকে জানালেও তারা কর্ণপাতই করেনি, এমনকি ওয়ার্ডটিতে এসে একবারও পরিদর্শন করেনি। পাশাপাশি এই এলাকায় পানীয় জলের তীব্র সংকট রয়েছে। জল জীবন মিশন থেকে ৩ বছর আগে পানীয় জলের সংকট মোচনের জন্য জলের উৎস তৈরি করার কাজ হাতে নেওয়া হয়েছিল, কিন্তু এটাও অধরাই রয়ে গেছে। বেশ কিছু জায়গায় কাজ করে পালিয়ে যায় ঠিকাদার, যার ফলে পাইপলাইন তৈরি হলেও জলের মুখ দেখেনি এলাকার লোকজন। শেষমেশ বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় এলাকাবাসী। জানা যায়, এলাকার প্রধান ও ওয়ার্ড মেম্বার স্বপন চক্রবর্তীকে তারা একদিনও এলাকায় দেখেনি। এলাকার রাস্তাটি ভাঙা অবস্থায় রয়েছে দীর্ঘ ২ বছর ধরে। একই অবস্থা ড্রেনেরও। পানীয় জলের জন্য সরকার থেকে ব্যবস্থা করলেও এখন পর্যন্ত জল পাননি এলাকার লোকজন, যার ফলে বহুবার পঞ্চায়েত প্রধান ও ওয়ার্ড মেম্বার সহ আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এলাকাবাসীরা জানায়, কিছুদিনের মধ্যে যদি এই এলাকায় সমস্যাগুলি সমাধান না হয়, আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। বাইট। পঞ্চায়েত নির্বাচনের আগে জনগণের এই ধরনের হুঁশিয়ারি বর্তমানে জনপ্রতিনিধিদের স্নায়ুর চাপ বাড়াচ্ছে বলে জানান। রাস্তা ভাঙ্গা, জলের কোনো সুবিধা নাই। এরপরে একটা গাড়ি আইতে গেলে যদি আমরা বাজার থেকে কিছু নিয়ে আইতাম, সেই গাড়ি আইতে রাজি হন আমরা গ্রামের ভিতরে। রাস্তা ভালো না। কতদিন ধরে রাস্তাটার অবস্থা? এটা তো অনেক দিন। আর এদিকে পানীয় জল বা কোনো অন্য কোনো সমস্যা আছে? আছে, জল নাই। জল নাই, সাপ্লাই নাই না। কত পরিবার এই এলাকা তৈব? ৩৫ পরিবারের মতো। আচ্ছা, এটা কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে? দক্ষিণ ক্যাকমাছড়া গ্রাম পঞ্চায়েত। কত নম্বর ওয়ার্ড? ৫ নম্বর ওয়ার্ড। আপনারা জানাইছেন এই বিষয়টি নিয়ে? সেটা এটা নিয়ে জানানো হয়েছে। কি কয় তারা? তারা তো দিমু দিচ্ছি করে দিতেছে। আইয়া কাজ করে, আধা কাজ করে তারা দাদা। এই এলাকার মেম্বার কেটা? স্বপন চক্রবর্তী। ওনারা জানাইছে? তাই নিয়ে একদিন আইয়া বুইরা দেখছই না আমরা গ্রামের মধ্যে। জল আসেনি, কেউ বাড়ির কোনো অসুবিধা আসেনি, কোনোদিন কোনো কিছু জিগাই। জলের তো কত সমস্যা। শান্তন টিভি। শনিবার রাতে খয়েরপুর বাঁশ বাজারে এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম পরিতোষ দেবনাথ, বয়স ২৮। মৃত যুবকের পিতা এবং পুলিশের কাছ থেকে জানা যায়, আমবাসা থেকে মলাট নিয়ে আগরতলা আসার সময় অপর একটি আগরতলাগামী লরির পেছনে এসে ধাক্কা দেয় পরিতোষের পণ্যবাহী অটোটিকে। ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় পরিতোষের পণ্যবাহী গাড়িটি। ঘটনাস্থলে আহত হয় পরিতোষ সহ গাড়িতে থাকা আরো ২ জন। তাদের গাড়ি থেকে টেনে বের করে দমকল কর্মীরা নিয়ে আসে জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে আনার পর রাত ১টা ১৪ নাগাদ মৃত্যু হয় পরিতোষের। খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসে পরিবারের লোকজন। রবিবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। জানা যায়, পরিতোষের বাড়ি আমবাসার টিআরটিসি পাড়ায়। তার বাড়িতে স্ত্রী এবং ৩ বছরের সন্তানও রয়েছে। সে আগরতলা মলাট নিয়ে এসে বিক্রি করত, কিন্তু এই মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। অ্যাকচুয়ালি নাইট মোবাইল অফিসার যখন মোবাইল অফিসে ডিউটি করতে সময়, তখন তাই দেখছে যে একটা দুলুরাতে একটা অ্যাক্সিডেন্টে বলতে গিয়ে দেখছে এখানে অলরেডি ফায়ার সার্ভিস যে যারা ইনজুর্ড পার্টি শিফট করছিল জিবি হসপিটালে। সো তাই রেস্কিউ করে আসা গাড়ি, দুনো গাড়ি রেস্কিউ করে আসে আউটপোস্টে নিয়েছে। তখন আজকে সকালে একটা রিকুয়েশন পাই আমরা, রিকুয়েশনের মোতাবেক আমরা এসে পোস্টমর্টম করতেছি। মানে দুটো গাড়ি যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে না, অ্যাকচুয়ালি যতটুকু জানা গেছে, মানে যে গাড়ি লোকটা ইনজুর্ড হয়েছিল, মানে যে গাড়ি ইঞ্জুরি ছিল, ওই গাড়ি নাকি একটা ট্রাকের পিছনে গিয়ে লাগাই দিয়েছে। কি গাড়ি আসলো? ট্রাক ওইটা আসলো একটা টাটা টাইপের, মহিন্দ্রা টাইপের একটা গাড়ি। এটা কোন দিক থেকে কোন দিকে আসছে? এটা
আমবাসার দিক থেকে আগরতলা দিকে আসছিল, এমনকি যে ট্রাক গাড়িতে গিয়ে দুশো মাস এটাও রানিং অবস্থায় আছে। 2021 এডিসি নির্বাচনে তীব্রামথা জয়ী হবার পর 3 বছর পর প্রথম নিয়োগে অনিয়ম উঠে আসে। জানা যায় সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের পদে নিয়োগের পরীক্ষার উত্তরপত্র ফাঁস হয়ে গেছে পরীক্ষা হবার আগেই। এই পরিস্থিতি সামাল দিতে পরীক্ষা বাতিল করে এডিসি প্রশাসন। এই উত্তরপত্র ফাঁস তীব্রামথা শাসিত এডিসির প্রশাসন চালাতে বেসামাল তা আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে। রবিবার কামান চৌমুহনী স্থিত ত্রিপুরা রাজ্য পরিষদের প্রশান্ত কপালী ভবনে সারা ভারত ছাত্র ফেডারেশন এবং সারা ভারত যুব ফেডারেশনের সাংবাদিক সম্মেলন করে এই কথাই জানান সারা ভারত যুব ফেডারেশনের ত্রিপুরা রাজ্য পরিষদের সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত। পাশাপাশি সারা ভারত ছাত্র ফেডারেশনের ত্রিপুরা রাজ্য পরিষদের সম্পাদক শুভদীপ মজুমদার বলেন 2021 সালে তীব্রামথা নির্বাচিত হওয়ার পর 3 বছর পর 2024-এ প্রথম নিয়োগ প্রক্রিয়াতেই এই রকম অনিয়ম দুর্ভাগ্যজনক। এই এআইএসএফ এবং এআইওয়াইএফ ত্রিপুরা রাজ্য পরিষদ এই কেলেঙ্কারির পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্তের দাবি করছে। অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানায়। যে এডিসিতে 2021-এর নির্বাচনের পর 3 বছর পর প্রথম নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং সেই নিয়োগ প্রক্রিয়ার যে উত্তরপত্র, সেই উত্তরপত্র পরীক্ষার আগের দিনই সব ফাঁস হয়ে যায় এবং এই যে তীব্রামথা নেতৃত্বাধীন টিটিএডিসি প্রশাসনের এই গাফিলতির আমরা তীব্র বিরোধিতা করি এবং আমরা দাবি জানাই অতি সত্বর এই যে প্রশ্নভাসের যেই পরিকল্পনা যারাই করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি যে পদক্ষেপ নিতে হবে এবং সুষ্ঠু তার তদন্ত হতে হবে। এবং আমরা যা দেখেছি নিট পরীক্ষার রেজাল্ট, আমাদের যেদিন লোকসভা নির্বাচনের যে রেজাল্ট, সেই রেজাল্টের দিন আমাদের 4 জুন লোকসভা ভোটের গণনার পর গভীর রাতে সিপিআইএম এর দলীয় কার্যালয় ভাঙচুর, তারপর 5 জুন প্রয়াত কবি হিমাদ্রি নন্দন দেবের আবক্ষ মূর্তি ভাঙচুরের পর শনিবার গভীর রাতে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মূর্তি ভাঙচুর করল দুর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে ছুটে যান বিধায়ক বীরজিৎ সিনহা। অভিযোগ তোলেন শাসক দলের বিরুদ্ধে। জানা যায় কৈলাসহর পুর পরিষদের 10 নম্বর ওয়ার্ডের পশ্চিম গোবিন্দপুর এলাকায় শ্রীরামপুর ব্রিজের সন্নিকটে 2009 সালে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি কৈলাসহর জেলা কংগ্রেসের পক্ষ থেকে বসানো হয়েছিল। এরপর থেকে প্রতি বছর প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে এবং মৃত্যুদিন উপলক্ষে বছরের 2 দিন এই আবক্ষ মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধা জানানো হয়। এই আবক্ষ মূর্তিটি ভেঙে দেওয়ার তীব্র নিন্দা জানান কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। তিনি বলেন রাতের অন্ধকারে মদমত্ত অবস্থায় শাসক দলের দুর্বৃত্তরা এই ঘটনা করেছে। তারা কাপুরুষ, ক্ষমতা থাকলে দিনের বেলায় এসে ঘটনা করার জন্য। তিনি আরো বলেন লোকসভা ভোটের গণনার পর একের পর এক ভাঙচুর করা হচ্ছে। খুব শীঘ্রই প্রশাসনের পক্ষ থেকে এসবের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হলে কংগ্রেস দলের পক্ষ থেকে রাস্তায় নামবে বলে জানান তিনি। রাজীব গান্ধীর মর্মর মূর্তি আমরা প্রতিষ্ঠা করেছিলাম 2009-এ এবং অনেক আগে এই মূর্তিতে ভাঙার চেষ্টা করেছিল। এরপর যাই হোক ভাঙতে পারেনি, কিন্তু খবর পেলাম এবং ফটোও দেখলাম এবং এই মূর্তিটা ভেঙে ফেলা হয়েছে। ওইটা নিন্দা করি এবং প্রশাসনকে বলবো এগুলা বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে, নাহলে কাউন্টার হলে ভেজাল হবে। এরপরে নির্বাচনের পরেই কবি প্রয়াত হিমাদ্রি দেব আমার এই বন্ধু ব্যক্তি এবং উনার মূর্তিটাও ভেঙে ফেলেছে। এটা নিন্দার কোনো ভাষা নেই। প্রশাসনকে বলবো সমস্ত কেস নিয়ে তদন্ত করে এটা বের করা দরকার, না হলে আমরা কিন্তু এটা প্রতিবাদে রাস্তায় নামব। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিপুল ভোটে জয়যুক্ত হন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা। রবিবার বিজেপি 47 আমবাসা মন্ডল কমিটির উদ্যোগে ধলাই জেলা সদর আমবাসায় অনুষ্ঠিত হয় বিজয় মিছিল। বেলা 12টা নাগাদ বিজেপি ধলাই জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিলটি।
ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে আমবাসার রাজপথ কাঁপিয়ে গেরুয়া আবির খেলে বিজেপি কার্যকর্তারা এই বিজয়ের আনন্দে সামিল হয়। সকাল থেকে বৃষ্টি, তবে শেষ পর্যন্ত বৃষ্টিকে উপেক্ষা করে দলীয় কর্মী সমর্থক সহ শরিক দল তিপ্রামথা দলের কর্মীরা বিজয় মিছিলে সামিল হয়। এদিকে বিজয় মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি জেলা কমিটির সাধারণ সম্পাদক আশিস ভট্টাচার্য, ওবিসি মোর্চা জেলা কমিটির সভাপতি গোপাল সূত্রধর, জেলা পরিষদের সদস্য মৃদুল দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। আমাদের ভারতীয় জনতা পার্টি বিশাল বিজয়ের রেলি। আমরা এই দুর্গাপুর আসনে প্রায় 12 লক্ষ ভোট পেয়ে আমরা জিতেছি এবং পশ্চিম ত্রিপুরা আসনেও আমরা 6 লক্ষ ভোট পেয়ে জিতেছি। সেই জয়ের আনন্দ আমরা 2-4 দিন পরে করেছি। আজকে আমরা আমবাসা মন্ডলের উদ্যোগে এই আমবাসা বাজারে আমরা বিজয় উৎসব পালন করছি এবং আজকে আমাদের প্রধানমন্ত্রীজি তৃতীয়বারের মতো শপথ নেবেন। এই যে একটানা 3বারে প্রধানমন্ত্রী হচ্ছেন এবং আমাদের সর্ব ভারতবর্ষব্যাপী এবং ত্রিপুরাতে প্রথমবারের মতো ঐতিহাসিক রেকর্ড করে আমরা জয়ী হয়েছি। তার জন্য আজকে আমরা সবাই মিলে বিজয় মিছিলে সামিল হয়েছি এবং আমি আমবাসার জনগণকে, গণদেবতাকে এবং পূর্ব ত্রিপুরা আসনের সমস্ত গণদেবতাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভারতীয় জনতা পার্টি। রাবার গাছ কেটে নেওয়ার অভিযোগ 2 ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় উত্তর চরিলাম আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড এলাকায়। অভিযোগ বিশালগড় থানার অন্তর্গত উত্তর চরিলাম আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বাচ্চু মিয়ার ঘরের পাশেই রয়েছে নিজস্ব একটি রাবার বাগান। বাচ্চু মিয়া অন্য কাজ করার পাশাপাশি রাবার বাগান থেকে যা টাকা রোজগার হয় তা দিয়ে কোনো রকম ভাবে পরিবার নিয়ে স্বাভাবিকভাবে বেঁচে আছেন। এর মধ্যে গত কয়েকদিন আগে বাড়ির মালিক বাচ্চু মিয়ার অনুপস্থিতিতে তার বাড়ির পাশের রাবার বাগানের বেশ কিছু রাবার গাছ কেটে ফেলে পার্শ্ববর্তী বাড়ির আব্দুল হাকিম ও আব্দুল হামিদ নামে 2 জন। বাচ্চু মিয়ার পরিবারের লোকজন তাতে বাধা দিলে তাদেরকে বিভিন্নভাবে ভয়, ভীতি এবং হুমকি প্রদান করে বলে অভিযোগ। পরে বাড়ির মালিক বাচ্চু মিয়া কর্মস্থল থেকে বাড়িতে ফিরে এসে এই ঘটনা দেখতে পেয়ে শনিবার বিশালগড় থানায় অভিযুক্ত আব্দুল হাকিম ও আব্দুল হামিদের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করে। পুলিশ মামলা হাতে নিয়ে শনিবার রাতে ঘটনা তদন্ত শুরু করে। রবিবার দুপুরে বাচ্চু মিয়া পুনরায় আবার বিশালগড় থানার দ্বারস্থ হয়ে সুবিচারের অনুরোধ করে পুলিশের কাছে। পাবলিক চাকরি করি এখনো। আমি বাড়িতে আইয়ে দিয়ে আমার রাবার বাগান 10 থেকে 12টা গাছ কাটতে লাগছে। আপনারা দেখছেন, আমি দেখাইছি এই পরিস্থিতি। বাড়িতে কেউ নাই, খালি বাড়ি ভাইয়া। আমার কাছে ছেলে 13 বছর বয়স আর ফ্যামিলি আর কেউ নাই। তারা কাটতে লাগছে আব্দুল হাকিম বাড়ির পাশে সীমানা বাড়ি। কি কারণে বলে রৌদ্র যায় না, তারা লাগছে এটি কাটতে না জিগেছে না কিচ্ছু। তারপরে আমি বিশালগড় থানার দ্বারস্থ হইলাম। থানাত গেলাম, রাত্রে বড় বাবু আইলো, দেখলো, গেল। আজকে আবার দাওয়ানের লেগে গেছি। আমার আমি ন্যায্য বিচার চাই, সরকারি বিচার। কি কইছে আজকে পুলিশ? কি কইছে? আজকে কইছে আজকে দেখবো, কালকে কইছে ফাটাইছে, আজকে কইছে আজকের ভিতরে সমাধান করবো। তারা এটি দেখে গেছে, আমার আশ্বাস দিছে আমি ন্যায্য বিচার পাবো। গাছটি মানে কাটছে কবে? কাটছে মনে করেন আমি 6 তারিখ বাড়িতে আর দেখা তো মাথাটা খারাপ। 8-10টা গাছ কত টাকা কাটুনিয়া গাছে দিই কর দিতে আছে। একটা গাছে ডেলি 40-50 ডেলি কর দেয়। 12টা গাছ আমার কাছে। 43তম জাতীয় যোগা চ্যাম্পিয়নশিপ 2024-25 এই বছর আগরতলায় অনুষ্ঠিত হবে। আগামী বছর 4 থেকে 6 জানুয়ারি আগরতলার নজরুল কলাক্ষেত্র ও এগিয়ে চলো সংঘে হবে এই চ্যাম্পিয়নশিপ। আসরের উদ্বোধন হবার কথা রয়েছে ক্ষুদিরাম বসু স্কুল মাঠে। সর্বভারতীয় যোগা ফেডারেশনের 4 জন প্রতিনিধির সহ সভাপতি দেবাশিস চ্যাটার্জি, সেক্রেটারি মৃণাল চক্রবর্তী, কোষাধ্যক্ষ মৃন্ময় সাহা, কার্যকরী সদস্য প্রশান্ত কুমার ঘোষ প্রমুখ 2 দিন ধরে আগরতলায় অবস্থান করে প্রতিযোগিতার বিভিন্ন স্থান পরিদর্শন করে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান সর্বভারতীয় যোগা অ্যাসোসিয়েশনের সচিব মৃণাল চক্রবর্তী। 43তম যোগাসন প্রতিযোগিতা আমরা ত্রিপুরায় অনুষ্ঠিত করতে চলেছি। আমাদের এই প্রতিযোগিতা প্রতি বছর এক এক জায়গায় এক একটি রাজ্যে অনুষ্ঠিত হয় তাদের পরিচালনায়, এবং 4-5-6 জানুয়ারি 2025 আমরা এই অনুষ্ঠানটি আপনাদের আগরতলা শহরে অনুষ্ঠিত করব। ভারতবর্ষের প্রায় 24টি রাজ্য থেকে আমাদের এই অনুষ্ঠানে অংশ নেবে।
550 কাছাকাছি প্রতিযোগী, 100 অফিসিয়ালস এবং কিছু প্রতিনিধিদের গার্জিয়ান তারা আসে। তাদের সকলের 3 দিনের থাকা খাওয়া এবং সমস্ত বন্দোবস্ত রাজ্য সংস্থা ত্রিপুরা যুব অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানেই হবে। আমাদের এই অনুষ্ঠানের সবথেকে বড় মূল যে ব্যাপারগুলি, আমাদের এই প্রতিযোগিতায় সরাসরি কেউ অংশগ্রহণ করতে পারে না। রাজ্য স্তরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রতি বিভাগে প্রতিযোগিনীরা এই অনুষ্ঠানে জাতীয় স্তরে অংশ নেয়, তাদের কোচ, ম্যানেজার এবং বিচারকদের এতে। নিজের স্ত্রীর গর্ভের সন্তানকে 3 বার হত্যা করার পর পরকীয়ায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত এই স্বামীর নাম আনসার আলী। স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা সত্ত্বেও আজ পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ। অসহায় এই গৃহবধূর নাম সোমা বেগম। 2019 সালের 12 নভেম্বর চম্পকনগর এলাকার বাসিন্দা সোমা বেগমের সঙ্গে বিয়ে হয়েছিল কৈলাসহরের বাঘাছড়া এলাকার বাসিন্দা আনসার আলী। দুজনের মধ্যে একটা সময় নিবিড় ভালোবাসা গড়ে উঠেছিল। সেই ভালোবাসাই পরবর্তী সময়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু রমজান আলীর ছেলে আনসার আলীর সঙ্গে সোমা বেগমের বিয়ের পর সংসারটা সুখের হয়ে ওঠেনি। বিয়ের পর গৃহবধূ সোমা বেগমকে 1 বছর রাখা হয় তার শ্বশুর বাড়িতে। 1 বছর পর তার স্বামী আনসার আলী আগরতলা জিবি হাসপাতালে সিকিউরিটি গার্ডের চাকরি করার বাহানা দিয়ে আগরতলায় চলে আসে। শ্বশুর বাড়িতে সে সময়ে সোমা বেগম নানাভাবে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতে শুরু হয়। স্বামী আনসার আলী এবং তার দাদা আশফাক আলী গভীর ষড়যন্ত্র করে 3 বার এই অসহায় গৃহবধূ সোমা বেগমের গর্ভের সন্তানকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন গৃহবধূ সোমা বেগম নিজে। গৃহবধূ সোমা বেগম জানতে পারে তার স্বামী আনসার আলী আগরতলায় এসে পরকীয়ায় জড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, নিজের স্ত্রীকে ঘুমে রেখে আনসার আলী আগরতলায় দ্বিতীয় বিয়েও সেরে নেয় বলে অভিযোগ গৃহবধূ সোমা বেগমের। এই দ্বিতীয় বিয়ের বিষয়টি জানার পর আনসার আলী তার প্রথম স্ত্রী সোমা বেগমকে কুমারী টিলার একটি বাড়ি ভাড়া করে রাখে। সেখানেও তার উপর চলে নির্যাতন। মহিলা থানায় অভিযোগ দায়ের করা সত্ত্বেও কোনো রকমের সুরাহা হয়নি। মামলা তুলে নেওয়ার জন্য অসহায় এই গৃহবধূ সোমা বেগমকে চম্পকনগর স্থিত তার বাবার বাড়িতে এসে প্রাণনাশের হুমকিও দেয় আনসার আলী। একটা বিয়ে করছে আরো জন থানা থেকে নিয়ে আরো জুলুম শুরু করছে, আর পিটা ডেলি পিটে, আর বেশি কিছু কইলে খালি করবো বাচ্চা মেরালাম তোরা মেরালাম, একবার মুখ বন্ধ করে এলাম। সে মেয়েও আমার খুব বার ঠেট দিয়েছে, মেয়ের বাইরে দিয়া ঠেট দেওয়া হয়েছে। তারপর দিয়ে সেটা আচ্ছা, আপনি যখন মামলা করলেন, মামলা করার পর এখন অবধি সে কি করছে? মানে সে নাকি আরো বাড়িতে নাকি থ্রেট দিয়েছে? হ্যাঁ, আইছিল, আইসিরা আমার কইছে কেস তোলার কথা। আমি কইছি আমি কেস তুলতাম না, আমার তো নিয়ে বিচার পাইতে লাগবো। কেন আমার বাচ্চার লগে অন্যায় হয়েছে, আমার লগে খুব বেশি অন্যায় হয়েছে। আর যেসব কিছু করছে এটি তো আর কোয়ার মতন না। কোনো শাশুড়ি হেও একজন মা হইয়া সেইরা এমন জানে করছে কইরা সেরা আমার বাচ্চাটা আজকা দুনিয়াতে নাই। তাহলে আমি সুষ্ঠু বিচার তো আমার পাইতে লাগবো। সুষ্ঠু বিচার তো আমি ওখানে পাইছি না। আর আমার খালি থের দোয়াইতেছে কেস তুলতাম, নইলে আমার মারাই লেব। এটা একমাত্র তখন স্টেটমেন্ট আমি বাকি আছে। এমনও আছে আমার নাও থাকতে পারে, কারণ হইছে না। নেওয়ার পরে দিয়ে সেটা আমি গেছি তার বাড়িতে। যাওয়ার পরে দিয়ে সেটা আমি কইছি আমি তখন এই অবস্থা, আপনারা তো সবাই জানেন, আপনারা একটা কোনো কিছু ব্যবস্থা করে। কোয়াও দেরি হয়েছে না, আমার মারতে তারা শুরু করে দিছে। সবাই মিলে সেটা মারছে, আর আমার ভাসুরে পেটে লাথি মারছে। মারার পরে দিয়ে সেটা আশফাক আলী কি করে তাই নিয়ে তো বাড়িতে গাড়ি আছে, গাড়ি চালায়, আরো কিতা কাজ করে, তারপরে কৃষিও করে তারা। তারপরে দিয়ে সেটা আমি সোমা বেগমের পরিবার এই মুহূর্তে ভুগছে নিরাপত্তার অভাবে। রাজ্য সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি করেছে এই অসহায় গৃহবধূ সোমা বেগম। দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। অসহায় এই গৃহবধূ সোমা বেগম এবারে সুষ্ঠু বিচার পায় কিনা সেটাই দেখার। শান্তন টিভি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।